বন্ধুরা নমস্কার, যতন খুলুম খান। রাজ্য রাজনীতিতে নানান ধরনের ঘটনা ঘটছে। কংগ্রেসের নেতারা বাইরে গেছেন সম্মেলনে যোগ দিতে, বিজেপির কর্মীরা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছে, কোথাও গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়ে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে বিজেপির কার্যকর্তা নিজের কপালে নিজে জুতো দিয়ে পেটাচ্ছে চাকুরি না পাওয়ার যন্ত্রণায় অস্থির হয়ে। আবার সিপিএম এর রাজ্য সম্পাদক পলিট ব্যুরো সদস্য হয়ে গেছেন, পলিট ব্যুরোর সদস্য রাজ্য থেকে যিনি ছিলেন তিনি প্রাক্তন হয়ে গেছেন। অনেক ঘটনা ঘটছে, কিন্তু এর মধ্যে দুইটা কথা বলবো, দুইটা ঘটনা এবং দুটোই সিপিএম রিলেটেড, কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আপনাদের খুব মজা লাগবে, ভালো লাগবে। মজা লাগবে, হ্যাঁ, ভালো লাগবে কতটুকু সেটা আরেকটা ব্যাপার, কিন্তু এইটাই তুলে ধরবো, কারণ আমি তো একটু ব্যতিক্রমী বিষয়গুলি তুলি, আর ব্যতিক্রমী বিষয় না হলে আপনাদেরও অতটা মজা লাগে না, অতটা ভালো লাগে না। তো তার কারণে দুইটা ব্যতিক্রমী ঘটনা। একটা হলো আমার দেখা, আর কি আমার এই জন্মে, কত জন্মের কথা বলতে পারবো না, মনে নাই, এই জন্মে দেখা প্রথম ঘটনা হলো সিপিএম এর কোন পলিট ব্যুরো সদস্য আসছেন এবং সিপিএম এর অন্য নেতা কর্মীরা তাকে বিমানবন্দরে গিয়ে ফুলের তোড়া দিয়ে ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। আমার জীবনে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যতটুকু রাজনীতি আমি দেখেছি, বামপন্থী রাজনীতিটাকে যতটুকু দেখেছি সাংবাদিক হিসেবে, রাজনৈতিক কার্যকর্তা হিসেবে এবং দূর থেকে একজন সাধারণ মানুষ হিসেবে নানানভাবে যতটা দেখেছি, বামপন্থী রাজনীতিতে কখনোই নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করার ঘটনা আমি এভাবে দেখিনি। আর ফুলের মালাও কি, একেবারে গেন্দা ফুলের মালা। আর এই মালা যে স্টাইলে পরানো হয়েছে সেই স্টাইলে সাধারণত সাধু টাধুদেরকে, হিন্দু সাধু বাবা এদেরকে পরানো হয়। তো অনেকটা সাধু বাবা টাইপের মালা পরিয়ে বরণ করা হয়েছে বামপন্থী কমিউনিস্ট নেতাকে, পলিট ব্যুরোর সদস্য হওয়ার কারণে। এটা একেবারে ব্যতিক্রমী আর ভেরি ভেরি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে, এবং মনে হচ্ছে হতে পারে সিপিএম এখন নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করার রাস্তাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু বিজেপির বারবারন্ত এমনভাবে হয়েছে এবং বিজেপির বারবারন্তের সঙ্গে সঙ্গে ফুলের মালারও বারবারন্ত হয়েছে, যেখানেই বিজেপির নেতারা সেখানেই ফুলের মালা, সেখানেই মাথার উপরে ফুলের ছেটা, ফুলের কুড়ি ছিটিয়ে দেওয়া, সেখানে ফুলের তোড়া, আর এইগুলির ফলে এটা একটা প্রথা হয়ে গেছে। ফলে সিপিএম এর নেতাদেরও হয়তো মনে হয়েছে যে এখন আর এই ফুলের থেকে দূরে থাকা যাবে না, ফুলের জলসাতে নিজেদেরকেও আনতে হবে। যার কারণেই হয়তো তারা এইবার এই ব্যতিক্রমী উদ্যোগটা নিয়েছে। হতে পারে এরপরে সিপিএম এর যত বাইরে থেকে নেতারা আসবেন তাদেরকে এয়ারপোর্টে এভাবেই ফুলের মালা পরিয়ে, সাধু বাবা টাইপের ফুলের মালা পরিয়ে তাদেরকে স্বাগত জানানো হবে। হয়তো আগামী দিনে মঞ্চে ভাষণ দেওয়ার আগেও হয়তো এইভাবে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হবে। বিজেপির বড় বড় অনুষ্ঠানে দেখেন না, নরেন্দ্র মোদীকে বা অমিত শাহকে বিরাট বড় একটা ফুলের মালার মাঝখানে আনা হয়। অনেক সময় মোদী আবার এই ফুলের মালার ঢুকতে গেলে রাজনাথ সিংকে একটু কোথা দিয়ে বাইরে বের করে দেন। তো এগুলি যেমন ঘটে, তো এইরকম হয়তো আগামী দিনে সিপিএম এর মধ্যেও হবে। এটা একটা বিরাট বড় ঘটনা সিপিএম এর ভেতরে, আর কি, এটা যদি কেউ খেয়াল করে থাকে। আরেকটা ঘটনা হলো সিপিএম এখন মশাকে টার্গেট করেছে। মশার যন্ত্রণা, আগরতলার মানুষ অতিষ্ঠ, ত্রিপুরা রাজ্যের মানুষ অতিষ্ঠ, সারা ত্রিপুরাতে প্রচুর ম্যালেরিয়ার ঘটনা ঘটে, ম্যালেরিয়ার আক্রমণে আহত অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হয়। সিপিএম এইবার এই মশাকে টার্গেট করেছে, এবং টার্গেট এমনভাবে করেছে যে এইবার মশার বিপদ আছে। সিপিএম এর নেতারা, নেতানেত্রীরা রাস্তায় একেবারে আন্দোলন করেছে, ব্যানার নিয়ে আন্দোলনে নেমেছে। আর যেই ব্যানারের মধ্যে লিখেছে মশার উপদ্রব দিন দিন বাড়ছে কেন, সঙ্গে নেশাটাকেও রেখেছে, নেশার সাগরে ভাসছে গোটা রাজ্য, প্রশাসন কোথায়। 25 বছর, এর আগে 10 বছর, মিলিয়ে 35 বছর ক্ষমতায় ছিল। মশার উপদ্রব দূর করার ইচ্ছে থাকলে
25 বছর লাগে না, 5 বছরও লাগে না, 1 বছরের মধ্যেই দূর করা সম্ভব। আজকের আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞান মনস্ক একটা রাজনৈতিক দলের এই কথাগুলো জানা থাকার কথা। পৃথিবীতে কোথায় কোথায় মশাকে নিয়ে গবেষণা করে মশার উপদ্রব কমানোর জন্য কি কি বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা রাখা হয়ে মানে আবিষ্কার করা হয়েছে। সিপিএম 18 পর্যন্ত ক্ষমতায় ছিল, মশার কথা মাথায় আসেনি। মশার উপদ্রব থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য কোনো উদ্যোগও দেখা যায়নি। সেই অর্থে যে ডিডিটি ছড়ানো হয় সেই ডিডিটির মধ্যে তখনও এখনো 70% জল আর বাকি 30% অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো 90% জল, বাকি 10% হয়তো ওষুধ টষুধ থাকতে পারে। এরকম ডিডিটি ছড়ানো হলে আগেও মশা হাসতো, এখনো মশা হাসে। আমি দেখি তো মাঝে মাঝে যখন বাড়িতে এসে পাড়ায় টাড়ায় যখন ডিডিটি ছড়ানো হয় তখন দেখি যে মশাগুলো পাত্তাও দেয় না, ডিডিটিকে পাত্তাও দেয় না। তো সিপিএম আমলেও এটা হতো, বিজেপি আমলেও সেম ঘটনা। তো এখন গিয়ে তারা দেখলো যে বিজেপির বিরুদ্ধে বেশি আন্দোলন করলে বাইক বাহিনীর ভয় থাকে, বিজেপির বিরুদ্ধে বেশি আন্দোলন করলে পুলিশে মামলা হওয়ার, অ্যারেস্ট ফ্যারেস্ট হওয়ার ঝামেলা থাকার সম্ভাবনা থাকে। সবচেয়ে সহজ রাস্তা হলো যে বিজেপির তুলনায় যদি অন্য কাউকে সামনে নিয়ে আসা হয়, যার কোনো সংগঠন নাই, যার কথায় পুলিশ চলে না, যার কাছে কোনো বাইক বাহিনী নাই, যার কাছে কোনো ওই রকম কোনো ক্ষমতা নাই, সুরগুসুর দেওয়ার কোনো ক্ষমতা নাই, তার বিরুদ্ধে যদি আন্দোলন করা যায়, তাকে যদি টার্গেট করা যায়, তাকেই যদি প্রধান শত্রু বানানো যায়, তাহলে আন্দোলনও হলো, ঝামেলাও থাকলো না, এবং আপনার এই যে কর্মীদেরকে তাদেরকেও কাজের মধ্যে রাখা গেল। তার কারণে তারা মশার উপদ্রবের বিরুদ্ধে এখন রাস্তায় নেমেছে এবং বলেছে যে জনজীবনের সমস্যা নিয়ে সিপিআইএম এর লড়াই চলছে, চলবে। জনজীবনের সমস্যা এতদিন কি বোঝাতো বাইক বাহিনীর উপদ্রব, আইন শৃঙ্খলার অবনতি, রাজ্যে মহিলাদের নিরাপত্তার অভাব, রাজ্যে মানুষের মানে যে অর্থনৈতিক সমস্যা, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ইত্যাদি নানান কিছু, এইগুলি ছিল প্রধান ইস্যু। এখন এইগুলো থেকে সরে এখন মশা হলো প্রধান ইস্যু। বিজেপি এখন আর সিপিএম এর কাছে প্রধান প্রতিপক্ষ না হয়ে হয়তোবা মশা হতে চলেছে, কারণ মশার এই রাজনৈতিক ক্ষমতা নাই ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে কিছু করার, প্রতিরোধ করার। তো এই মশায় যদি উদ্দেশ্য থাকতো তাহলে নিঃসন্দেহে 25 বছরের মধ্যে মশার সমস্যা থেকে রাজ্যটাকে মুক্ত করতে, সম্পূর্ণ না হলেও অনেকটা করতে পারতো। কারণ আমি যতটুকু জানি সম্ভবত সিঙ্গাপুরে, সম্ভবত বা ওইদিকেই কোনো দেশে আপনার বিজ্ঞানীরা এমন এক কৃত্রিম মশার আবিষ্কার করেছে যে মশা ওই রক্তক্ষেকো মশাগুলোকে খেয়ে নিতে পারে এবং এর ফলে ওদের বংশবিস্তার আর হয় না। আর এই যে কৃত্রিম মশাগুলো, সেগুলো মানুষের কোনো ক্ষতি করে না। এই যে বৈজ্ঞানিক আবিষ্কার, এই আবিষ্কার এমনটা না যে ত্রিপুরা রাজ্যে 18তে বিজেপি ক্ষমতায় আসার পরে হয়েছে, এটা তার অনেক আগে সিপিএম রাজত্বেই হয়ে গেছিল যতটুকু আমি শুনেছি। তার মানে সিপিএম যেহেতু বিজ্ঞান মনস্ক দল, যেহেতু বিজ্ঞানের খবর বেশি রাখে, সেহেতু সিপিএম এর কাছেও, সিপিএম এর পরিচালিত আগরতলা পুরসভার কাছে বা বিভিন্ন নগর পঞ্চায়েতগুলোর কাছে, মিউনিসিপ্যালিটিগুলোর কাছে সে খবর থাকার কথা ছিল। তারা হয়তো জানতো, কিন্তু তখন সেটাকে তারা কাজে লাগায়নি। যদি তখন কাজে লাগাতো, এখন আর এই কথায় কথায় এই যে আমাদের মশা মারা এই যে যন্ত্রণা, এগুলি আর পোহাতে হতো না। মশার বিরুদ্ধে যখন সিপিএম এর নেতারা ভাষণ দিচ্ছে, তখনও তাদের কারোর মানে ভাষণ দানকারী নেতার এখানে একটা মশা কামড় দেয়, তো ওইখানে একটা কামড় দেয়, পেটের মধ্যে একটা কামড় দেয়, পায়ের মধ্যে একটা মশা কামড় দেয়। মশার বিরুদ্ধে আন্দোলনের সময়ও মশার কামড় তাদের খেতে হয়। এই কারণে খেতে হয়, মশা তো আর জানে না তার বিরুদ্ধে কত কথা বলছে সিপিএম, তার বিরুদ্ধে যে এরকম ব্যানার ছাপিয়ে রাস্তায় নেমে গেছে, তার বিরুদ্ধে যে এত বড় সংগ্রামের ডাক দিয়েছে এবং বিজেপির চেয়ে যে সে এত বড় আজকে সিপিএম এর কাছে প্রতিপক্ষ হয়ে গেছে, এটা তো মশার কাছে জানা নাই। মশা তো আর বাংলা ভাষা বোঝে না, মশা তো আর সিপিএম কংগ্রেস বিজেপি বোঝে না। এ কারণে মশা কামড় দেওয়ার সময়ও সিপিএমও বোঝে না, বিজেপিও বোঝে না, কংগ্রেসও বোঝে না, তীব্রমথাও বোঝে না। আর কে ভাষণ দিচ্ছে তাকেও মশা চিনে না। তার কারণে ভাষণ দেওয়ার সময়ও নেতা মশারই কামড় খায়। তো এই অবস্থাতে
রাজ্য রাজনীতিতে এগুলি ইন্টারেস্টিং বিষয় আর কি। তার কারণে আপনাদের মনে হলো যে একটু শেয়ার করি। কারণ রাজনৈতিক দলের কাছে প্রধান ইস্যু কি হবে, যখন জনজীবনের আসল সমস্যাগুলো দূর হচ্ছে না, এবং সেই সমস্যার বিরুদ্ধে বিরোধী দলগুলোর গর্জন করার কথা, সাহসী ভূমিকা পালন করার কথা, দৃঢ়তার সঙ্গে ময়দানে একদম ডেটে থাকার কথা, তখন এগুলো থেকে একটু দূরে সাইডে চলে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু ইঙ্গিত করে যে তাদের মানসিক দুর্বলতা, তাদের সাহসের ঘাটতিতে দেখা দিচ্ছে। আদতেই কি তা বলতে পারবেন তারাই। আমার কাজ হলো ভিডিওর মাধ্যমে বিষয়গুলোকে তুলে ধরা, আর তাদের কাজ হলো যেটা সত্য, মানে তাদের যদি কোনো আপত্তি থাকে, কিছু থাকে, তাহলে সেটা মানুষের সামনে তাদের পরিষ্কার করে দেওয়া। আমার দৃষ্টিতে সিপিএম আলটিমেট না, কংগ্রেস আলটিমেট না, বিজেপি আলটিমেট না, তীব্রমথা, আইপিএফটি কেউ আলটিমেট না। আলটিমেট হলো জনগণ, সাধারণ মানুষ। কারণ গণতন্ত্রে জনতাই জনার্দন। কি বলেন? কিছু বলার থাকলে কমেন্ট বক্সটা আপনার জন্য। ভিডিওটা লাইক করবেন, এটা আমার বলার কথা না, এটা শেয়ার করবেন। আর ত্রিপুরা পলিটিক্যাল শো, এটা যে আপনার চ্যানেল, এটা আর আমার বলার কোনো দরকার নাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে, আরও অনেক বিষয় নিয়ে কথা হবে। যত নকল সবাইকে নমস্কার।